হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আজকে এসেছি। তোমাদেরকে যা যা একটু বলার ভালো করে একটু শুনবে, কারণ আমার অনেক ছাত্রছাত্রী প্রতিদিনই আমি লাইভ ক্লাস নিচ্ছি, সেই লাইভ ক্লাসের মধ্যেও বলছো স্যার যে একটু একটু সময় করে আপনি যদি একটু রোড ম্যাপ তৈরি করে দিতেন যে কিভাবে বাকি 40টা দিন আমরা ইউটিলাইজ করব বা কিভাবে পড়বো, সেটা যদি একটু বলে দিতেন। বিশেষ করে যারা ধরো যে অনেক দিন ধরে প্রিপারেশনের মধ্যে নেই, তারা আমাকে বারবার করে বলছো যে স্যার আর সময় তো বেশি নেই, কারণ দেখো খুব সম্ভবত 40 মানে দিন মতো বা 40-45 দিন আমাদের হাতে আছে। 7 তারিখ এবং 14 তারিখ এই দুটো ডেটই কিন্তু পরীক্ষার ডেট, এবং এটা কিন্তু মানে কমিশন কিন্তু এটা দিয়ে দিয়েছে। তো তার ফলে হাতে আর সত্যি সময় নেই, একদমই সময় নেই। আমি পার্সোনালি ভেবেছিলাম যে হয়তো কিছুদিন পরীক্ষাটা পেছ হতে পারে, এত তাড়াতাড়ি হয়তো নেবে না, কিন্তু যাই হোক এখন স্কুল সার্ভিস কমিশন এত তাড়াতাড়ি নিচ্ছে, এবং স্কুল সার্ভিস কমিশনের যা নিয়ম যা গেজেট সেটা অপরিবর্তিতই আছে। তার ফলে তারা যেই নিয়মটা বলে দিয়েছে বা যেই নিয়মে তারা পরীক্ষা দেবে সেই নিয়মটাই কিন্তু থাকবে। এবং অনেকের তা নিয়ে অনেক রকম আপত্তি আছে যে স্যার এইটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে। দেখো, আশা করি যে যেই নিয়মটা আছে সেটাই এখন আর তো চেঞ্জ হবে না। তার ফলে আমরা আর নেগেটিভ চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। হ্যাঁ, অনেকের পছন্দ হতেই পারে, অনেকের হতে পারে না। দেখো, সবাইকে যদি জিজ্ঞেস করে সবার পছন্দ মতো সবকিছু হয় না। যেমন ধরো যারা ফ্রেশার্স তারা আমাকে বলছে স্যার আমাদের 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটা পাবো না। অবশ্যই পাবে না, ঠিক। যারা 2016-র ক্যান্ডিডেট তারা বলছে স্যার আমরা 10 নম্বর পাবো, এবং 10 নম্বর পাওয়ার পর কিন্তু স্যার আমরা অনেকটা পিছিয়ে আছি। কেন অনেকটা পিছিয়ে আছি? কারণ স্যার আমরা এত বছর ধরে চাকরি করার ফলে আমরা পড়াশোনা করিনি, অনেকের ফ্যামিলি হয়ে গেছে, অনেকের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে ফ্যামিলির চাপ বেবি হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের চাপ থাকে, এবং বয়সটা তো একটা হয়েছে, সেই বয়সের সঙ্গে সঙ্গে তাদেরও সেই স্পিড, সেই অ্যাকুরেসিটা অনেকটা কমে গেছে, এবং তারা অনেক দিন ধরেই পড়াশোনার মধ্যে নেই, এটা মানতে হবে। তার ফলে আমার মনে হয় যে কম্পিটিশন কিন্তু বেশ ফেয়ার আছে। হ্যাঁ, হয়তো 10 নম্বর এক্সপিরিয়েন্সটা তারা পেয়ে যাচ্ছে, কিন্তু তাও স্টিল অনেকেই দেখছি খুব নেগেটিভ মাইন্ডে চিন্তা ভাবনা করছে। আমার অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করছে স্যার আর ভালো লাগছে না, এবার কি করবো। বিশেষ করে ফ্রেশার্সরা, 2016-র ক্যান্ডিডেটদের টেনশন অন্যরকম, ফ্রেশার্সদের টেনশন অন্যরকম। 2016-র ক্যান্ডিডেট আবার বলছে স্যার আর পড়তে পারছি না, বা স্যার এত বড় সিলেবাস কি করে শুরু করবো, হঠাৎ করে তো স্যার পরীক্ষা ফেলে দিল। হ্যাঁ সত্যি, একটা এসএসসির ম্যাথামেটিক্সের সিলেবাস শেষ করতে 10 থেকে 12 মাস সময় লাগে। 9-10 11-12-এ আরও 10 থেকে 15% এক্সট্রা। সেই ক্ষেত্রে এত কম সময়ের মধ্যে কেউ যদি শুরু করো নতুনভাবে, তার পক্ষে সত্যি একটু ডিফিকাল্ট। কিন্তু হবে না সেটা না, ডিফিকাল্ট আলাদা জিনিস, কিন্তু ইম্পসিবল না। এবং মানে আমার স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা করছি, যাতে করে তোমাদের একটা পজিটিভ এনার্জি পাও, তোমরা একটা পজিটিভ সেন্সে পড়াশোনা শুরু করো। অনেকেই পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছো, তাও স্টিল যারা যারা এখনও যে সমস্যার মধ্যে আছো বা নেগেটিভ চিন্তা ভাবনা করছো, তারা যাতে এই নেগেটিভিটি যাতে তাদের মধ্যে না আসে, সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি। তো আমার আজকে উদ্দেশ্যই হচ্ছে যে কোনো ধরনের, বা আমার এই লেকচারের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আনবে না। হ্যাঁ, আমরা হিউম্যান, আমাদের আসবে স্বাভাবিক, কিন্তু চেষ্টা করো বিভিন্ন ধরনের খবর, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এই ধরনের চ্যানেলগুলো একটু কম দেখতে। কারণ দেখো, পরীক্ষা হবে, এবং প্রায় নিশ্চিত যে পরীক্ষা 7 এবং 17 তারিখ হবে। যারা যারা 11-12 দেবে তারা 17 তারিখ, যারা যারা দুটোই দেবে তারা 7 আর 17, যারা 9-10 দেবে তারা 7 তারিখ। তার ফলে পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষা কিন্তু তোমাদেরকে যেটা বলে রাখি, আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় বলবো ফুল সিলেবাস কমপ্লিট করে যেতে হবে, কিছু হোক না হোক। অনেকেই আমাকে কোশ্চিন করছে স্যার আমি ফুল শেষ করতে পারবো না, স্যার কোন কোন পোর্শন করে যাব, কোথা থেকে বেশি কোশ্চিন আসবে। বিশ্বাস করো, কোথা থেকে বেশি কোশ্চিন আসবে না আসবে কেউ জানে না, এবং সব জায়গা থেকে সমান আসে। প্রত্যেকটা জায়গা থেকে, বিশেষ করে যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তারা ডিনামিক্সের সমস্যা, ডিনামিক্সের ক্ষেত্রে কি সমস্যা যে স্যার ডিনামিক্সটা একদমই জানি না। তো ডিনামিক্স যারা জানো না তাদের ক্ষেত্রে আমি আমার লাইভ ক্লাসেও বলেছি যে আমি এরপর ডিনামিক্সের লাইভ ক্লাস নেব, এবং ডিনামিক্স যদি আমার সাথে শুরু করো, আমার সাথে চলো, আমি এতটুকু নিশ্চিত করে দিচ্ছি যে 6টা কোশ্চিন বা 7টা কোশ্চিন যদি ডিনামিক্স থেকে দেয়, তাহলে অন্তত 50 থেকে 60% কোশ্চিনের অ্যান্সার তোমরা করতে পারবে, যদি ঠিকমতো পড়াশোনা করো। হ্যাঁ, তার থেকে বেশিও পারতে পারো। এবার কোশ্চিন কিরকম দেবে সেই অনুসারে সব তো আর বলা যায় না 100%ই করতে পারবে, সেটা সম্ভব না। আমি নিজেও যদি মানে করতে চাই, তাহলে হয়তো সব কোশ্চিনের অ্যান্সার দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা মানে যারা একদম জানো না, ডিনামিক্স নীল, অনেকে বিএসসিতে ডিনামিক্স ঠিকঠাক পড়োনি, কিচ্ছু বোঝো না, তাদের ক্ষেত্রে বলেছি যে যারা নীল বা বেসিক একদম কিছু জানো না, তাদেরকে আমি 50-60% কোশ্চিনের অ্যান্সার করিয়ে দেবো বা পারিয়ে দেবো। এই হচ্ছে আমার মানে, অন্তত আমি নিশ্চিত বা আমার কনফিডেন্স থেকে বলছি। তার ফলে ডিনামিক্স যারা যারা পড়ছো না তাদেরকে বলবো যে ছেড়ে দাও ডিনামিক্সটা। আমি লাইভ ক্লাস শুরু করবো কিছুদিনের মধ্যেই, তখন শুরু হবে। আমরা এখন লিনিয়ার অ্যালজেব্রা লাইভ ক্লাস করাচ্ছি, সেই লিনিয়ার অ্যালজেব্রাটা শেষ হবে, লিনিয়ার অ্যালজেব্রা মোটামুটি ভেক্টর স্পেস আমাদের শেষ হয়ে গেছে, তারপর আমরা কিন্তু ডিনামিক্সে চলে যাব। তো
2016 ক্যান্ডিডেটদের একটু কথা বলি। 2016 ক্যান্ডিডেটটা কিন্তু 10 নম্বরের এক্সপিরিয়েন্স যদিও তোমরা পাও, তাও কিন্তু তোমাদেরকে ভালো পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কারণ তোমরা কিন্তু মানে খুব যে একটা ভালো পজিশনে আছো সেটা না, কিছুজন আছে, বাকি কিছুজনকে কিন্তু খাটতে হবে। এবং অনেকেই 2016 ক্যান্ডিডেটটা বিশেষ করে আমাকে অনেক ফোন করছে যে স্যার আপনি একটা আমাদের ক্ষেত্রে একটা রোড ম্যাপ বানিয়ে দিন। তাহলে আমি সবার ক্ষেত্রে একটা রোড ম্যাপ বানিয়ে দিচ্ছি, বিশেষ করে যাদের প্রিপারেশনটা এখনো অতটা ভালো হয়নি বা নিজেরা যারা স্যাটিসফাইড না, তাদের জন্য আমি একটু বলে দিই, ঠিক আছে? আর আরেকটা কথা, আমি সবকিছু বলার আগে তোমাদেরকে বলবো, বেশি নেগেটিভ নিউজে আসবে না। আমি আমার স্টুডেন্টদেরকেও বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো রকম নেগেটিভ নিউজ, এই ধরনের নেগেটিভিটি ছড়াবে না। কীরকম জিনিস, যে মনে হয় 2016 ক্যান্ডিডেটেই সব চাকরি পেয়ে যাবে, না, একদমই না। 100% সবাই চাকরি পায় না, যারা পড়াশোনা করবে তারা পাবে। স্যার ফ্রেশার্সরা কি কেউ চাকরি পাবে না? একদমই না, ফ্রেশার্সরা অনেকেই চাকরি পাবে। পড়তে হবে। তুমি এই সুযোগটাকে কাজে লাগাবে না, তুমি এই ধরনের নেগেটিভিটি খবর ছড়াবে, আর সারাদিন তুমি ফেসবুকে এইটা দেখবে, ওইটা দেখবে, ইউটিউবে এই চ্যানেল ঘাটবে, ওই চ্যানেল ঘাটবে, তাহলে বিশ্বাস করো তোমার চাকরি হবে না। তোমাকে চাকরি পেতে গেলে একদম বই পড়া শুরু করো। আমি যা যা প্রোভাইড করছি সেগুলো পড়ো, ভিডিওগুলো দেখো, মক টেস্ট নাও, অলরেডি স্টার্ট করে দিয়েছি, 10-12টা মক টেস্ট নেওয়া হয়ে গেছে। আমরা কিছুদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যেই আমরা কিন্তু ফুল মক টেস্ট নেবো 60 মার্কের, সেগুলো দেওয়া শুরু করো। দেখো তুমি কোন পজিশনে আছো, কিরকম পারছো না পারছো, যেগুলো পারছো না সেগুলো দেখে নাও। আমি সব ডিটেলস অ্যান্সার দেওয়া শুরু করবো। আবার পরীক্ষা অনেকগুলো মক থেকে 12টা মক টেস্ট নেবো। এবার একটা একটা করে মক টেস্ট দিতে থাকো এবং দেখো যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তবে হ্যাঁ, কোশ্চেন ইজি হতে পারে, মিডিয়াম হতে পারে, হাই লেভেলে হতে পারে, তাহলে এই ধরনের সমস্ত ধরনের মক টেস্টই আমি নেবো, যাতে করে প্রিপারেশনটা ঠিকঠাক হয়। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, কোনো ধরনের নেগেটিভ নিউজে যাবে না। আমি বলছি ফ্রেশার্সরাও চাকরি পাবে, 2016 ক্যান্ডিডেটরাও চাকরি পাবে, সবাই তো পাবে না। যারা পড়াশোনা করবে তারা পাবে, হ্যাঁ। তবে 2016 ক্যান্ডিডেটটা যারা খুব ভালো পড়াশোনা করবে তাদের একটা ভালো সুযোগ আছে, 10 নম্বর হয়তো তাদের এক্সপিরিয়েন্সের নাম্বারটা যোগ হবে। তো এই সমস্ত বিতর্কিত কথাবার্তা বা নেগেটিভ নিউজ একদমই দূরে সরিয়ে দাও, পড়াশোনা স্টার্ট করো। তো আমরা আর 40টা দিন যে আছে, সেই 40টা দিন আমরা কি করে পড়বো সেটা হচ্ছে আমার টপিক। তো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা যারা ভালো প্রিপারেশন আছে, আমার অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালো প্রিপারেশন করছে, তো তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, তাদের কোনো অসুবিধা হবে না। তো আমি একটা রোড ম্যাপ তোমাদের তৈরি করে দিচ্ছি। সেই রোড ম্যাপটা একটু 40 দিন তোমরা মেনটেন করো, তাহলে আশা করি তোমাদের ভালো হবে, পজিটিভ কিছু হবে, আমি আশা করছি। তো আমি জানি সবসময় আমি পজিটিভ কথাবার্তা বলে অভ্যস্ত বা বলতে অভ্যস্ত, সেই জন্য কোনো রকম নেগেটিভ কথাবার্তা আমি বলবও না, এবং নেগেটিভিটির কোনো জায়গাও নেই। কারণ পরীক্ষা যখন হবে, প্রিপারেশন নিতে হবে, চাকরি পেতে হবে, এর বাইরে কোনো কথা নেই। চাকরি আমাদের পেতেই হবে। তুমি যদি মনে করো যে না স্যার আমি পড়াশোনা করবো না, আমার দ্বারা হবে না, তাহলে তুমি এমনিও পাবে না। আর তুমি যদি মনে করো না স্যার আমি পড়বো, লড়বো, আমি দেখি না কি হচ্ছে, তাহলে লাস্ট অব্দি খাটো এবং ফুল সিলেবাসটা কমপ্লিট করো। হ্যাঁ, সময় খুব কম, কিন্তু করতে পারবে। কি করে করতে পারবে? আমি যারা যারা আমার নতুন স্টুডেন্ট একদম তাদের জন্যই বলছি, যারা ব্যাচ 8-এর স্টুডেন্ট, ঠিক আছে? আমি একটু আমার অ্যাপটার মাধ্যমে বলে দিই, যারা ব্যাচ 8-এর স্টুডেন্ট, দেখো তোমাদের অনেক কিছু, অনেক অজানা জিনিসপত্র আছে। তো তোমরা সকলেই আমার অ্যাপে আছো। তো আমার অ্যাপে যারা ব্যাচ 8-এর স্টুডেন্ট, এই যে, ঠিক আছে, ব্যাচ 8-এর যারা স্টুডেন্ট, তো দেখো আমি একটু বলে দিই, ব্যাচ 8-এ আমরা কিন্তু এপ্রিল মাস থেকে লাইভ ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো তোমরা হয়তো অনেকে মে মাস থেকে ঢুকেছো, মে জুন অলরেডি কিন্তু অনেকদিন পড়া হয়ে গেল, জুলাই মাসও কিন্তু প্রায় শেষের দিকে। তো দেখো ব্যাচ 8-এ আমরা লাইভ ক্লাসে কি কি করেছি আমি বলে দিই। লাইভ ক্লাসে আমরা লাইভ ক্লাসে, হ্যাঁ, এই যে আমাদের ডাব্লিউবি এসএসসি ম্যাথ, তো আমাদের হয়েছে কি কি, আমাদের লাইভ ক্লাসে দেখো কি কি হয়েছে। আমরা শুরু করেছি হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে, পড়েছি। ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা সবার আগে শুরু করবে। আমি যেভাবে পড়াই আমার ছাত্রদেরকে বলি বা আমার ছাত্রীদেরকে বলি সেইভাবেই শুরু করতে। কেন বলি? তার কারণ আছে। সব কিছু আগে শুরু করলে হবে না, একদম স্ট্র্যাটেজি অনুসারে শুরু করতে হবে। আমি সবসময় বলে আসি যে যে কোনো চাকরি পাওয়ার পেছনে শুধু হার্ডওয়ার্ক না, প্রেজেন্স অফ মাইন্ড। 1.5 ঘন্টা যে তোমরা পরীক্ষা দিবে, সেই 1.5 ঘন্টাও প্রেজেন্স অফ মাইন্ড লাগবে, প্লাস আগের থেকে একটু স্ট্র্যাটেজি সাজাতে, একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। তাহলে কি হয় যে সুবিধে হয়। আমি এর আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের কাছে ধরো আমি যদি বলি যে আমি একটা স্টুডেন্টের কাছে গেলাম এবং স্টুডেন্টকে বললাম যে তোমাকে আমি 250টা বা 300টা বই তোমাকে দিলাম, দেওয়ার পর ও অগোছালো করে রাখলো, বইগুলো গুছিয়ে রাখলো না। এবার বললাম আচ্ছা বলো তো ওই নাম্বার বইটা বা ওই রাইটারের বইটা আমাকে দাও তো। ওর ওই 250টা বা 300টা বই, তার মধ্যে থেকে একটা বই যেটাকে আমি বলবো সেটা খুঁজতে কিন্তু তার 10 থেকে 15 মিনিট লেগে যাবে, যদি সে না গুছিয়ে সবকিছু রাখে। আর যদি সে গুছিয়ে রাখে, তাহলে দেখবে একটা লাইব্রেরিতে 50,000 1 লাখ বই থাকলেও
কয়েক সেকেন্ডের মধ্যে আমরা নাম বলার সঙ্গে সঙ্গে লাইব্রেরিয়ান আমাদের বইটা দিয়ে দেয় যে হ্যাঁ, কারণ তিনি সমস্ত কিছু A to Z সব ডিটেলসে গুছিয়ে রেখে দিয়েছেন। তাহলে গোছানো জিনিসপত্র থাকতে হবে। তো কি করে সব কিছু তৈরি করব, আমি এখানে গোছানো মানে কিন্তু তৈরি করা, প্রিপারেশনটা। তো আমাদের সবার আগে শুরু করবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। প্রথমে আমি এর আগেও তোমাদের ভিডিও বলে দিয়েছিলাম যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে আমরা শুরু করব, অন্য কিছু না। ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে শুরু করে প্রথমে কি করবে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, কমপ্লেক্স অ্যালজেব্রা, দুটো পোর্শন করতে পারো। কমপ্লেক্স অ্যালজেব্রাও করতে পারো। একদম আমি কমপ্লেক্স অ্যালজেব্রা থেকে শুরু করি। কমপ্লেক্সটা কেন, 11-12 আছে, খুব বেসিক জায়গা কমপ্লেক্সটা। কমপ্লেক্স হচ্ছে 11-12 খুব বেসিক। তো দেখো কমপ্লেক্স অ্যালজেব্রা 5টা ভিডিও আছে, এই 5টা ভিডিও করে নিতে হবে। আমি একদম কিন্তু ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আমি সমস্ত কিছু আজকে ডিসকাস করে দেবো। কমপ্লেক্স অ্যালজেব্রা 5টা ভিডিও আছে, 5টা ভিডিও একদম দেখে নিতে হবে। বুঝতে পেরেছো? আর যাদের দেখা আছে তাদের তো আছেই, এবং অনেকেরই দেখা আছে, কারণ আমি অনেকদিন ধরে এটা বলে আসছি। আজ থেকে না, এটা আমি এপ্রিল মাস থেকে বলে আসছি, এপ্রিল মে মাস থেকে। তার ফলে অনেকের হয়ে গেছে। আর যাদের একদম হয়নি, যারা এখনো ভাবছো যে না স্যার আমার ক্লাসিক্যাল হয়নি, তাহলে ক্লাসিক্যালে কিন্তু কমপ্লেক্স অ্যালজেব্রা 5টা ভিডিও দেখে নিতে হবে। একদম A to Z সব কিছু আছে, কমপ্লেক্সের কোনো সমস্যা হবে না। তার মধ্যে থিওরি, তার মধ্যে MCQ সব। নেক্সট কি করবে, থিওরি অফ ইকুয়েশন। থিওরি অফ ইকুয়েশন দেখে তো আচ্ছা, আমার ভিডিওগুলো 1.5 গুণ মানে স্পিডটাকে বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে সময়টা কম লাগবে। কারণ ওই আমি হয়তো অনেক কিছু আস্তে 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 বলি, স্পিডটা যখনই বাড়িয়ে দেবে তোমার সময়টা কিন্তু কমে যাবে। হয়তো 1.5 ঘন্টার ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে এগুলো করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, সব থেকে সহজ জিনিস, এটা করতেই হবে। এবং এখান থেকে কিন্তু কোশ্চিন আসে এবং সবাই পারবে, মানে এটা সব থেকে সহজ জিনিস। আমি কেন বলছি যে ক্লাসিক্যাল অ্যালজেব্রা দিয়ে স্টার্ট করবে, কারণ ক্লাসিক্যাল অ্যালজেব্রার বিভিন্ন জিনিসপত্রগুলো, কমপ্লেক্স বলো, থিওরি অফ ইকুয়েশন বলো, এগুলো খুব সহজ। এই থিওরি অফ ইকুয়েশন মানে ইকুয়েশনের রুট বের করা। তো এগুলো তো আমরা অনেক দিন ধরে করে এসেছি, এগুলোর জন্য আর নতুনভাবে পড়তে হয় না, একটু জাস্ট দেখলেই হয়ে যায় তাড়াতাড়ি। এবং এখানে দেখো লেকচার 6 থেকে লেকচার 10 দেখে নিতে হবে সব। আচ্ছা, যারা যারা শুধু 9-10 দেবে তাদের সিলেবাস কমপ্লিট। যারা 11-12 দেবে তাদেরকে বলবো পাশাপাশি আমাদের ইনইকুয়ালিটি, খুব বেশি কোশ্চিন আসে না, এটা না করে গেলেও হয়, 2-একটা ইনইকুয়ালিটি জিনিসপত্র করলেই হবে, এমনিও পারা যাবে। আর তারপর যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার। এখান থেকেও খুব একটা বেশি কোশ্চিন আসে না, একটা আসতে পারে। এবং ইন্টিজারও খুব সহজ, কিছু কিছু জিনিস বলে দিয়েছি, সেগুলো একটু জানতে হয়। তবে হ্যাঁ, ইন্টিজারটা আমি কেন 9-10 ছাত্রছাত্রীদের পড়তে বলি, কারণ ইন্টিজার পড়লে না অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় সুবিধা হয়। পাই ফাংশন, টাউ ফাংশন, এই ধরনের ফাংশন থাকে, জেনারেটর কটা, এগুলো। এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে এক্সট্রা আরও প্রচুর আমার প্র্যাকটিস করানো আছে। কি প্র্যাকটিস করানো আছে? MCQ। এই যে প্রচুর লেকচার, এত MCQ পাবে না কোথাও খুঁজে। প্রচুর MCQ, সব কিন্তু এক 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 করে প্রত্যেকটা MCQ আছে, এবং MCQ গুলো করে নেবে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা কমপ্লিট ঠিক মতো যদি করো, আমার কথা যদি শোনো, 7 থেকে 8 দিন লাগবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। 7 থেকে 8 দিন। হ্যাঁ, আরো 2 দিন পরে রিভিশন দিতে হবে। নেক্সট কি করবে, ক্লাসিক্যাল অ্যালজেব্রার পর চলে আসবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। কেন বলছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সেট রিলেশন ম্যাপিং, এটা হচ্ছে খুব বেসিক জিনিস, এটা না শিখতে পারলে হবে না। অনেকেই সেট রিলেশন ম্যাপিং জানো, যারা ভালো করে জানো তাদের পড়তেও হবে না, এবং খুব সহজ। বিশেষ করে ম্যাপিংটা ভালো করে পড়বে, কারণ ম্যাপিংয়ের ক্ষেত্রে ইনজেক্টিভ, সাবজেক্টিভ এই জিনিসগুলো আসে, বেশি সময় লাগার কথা না। আর রিলেশনের ক্ষেত্রে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা, সিমেট্রিক হচ্ছে কিনা, ট্রানজিটিভ হচ্ছে কিনা, এই ধরনের কিছু কোশ্চিন আসে। কতগুলো রিলেশন থাকবে, কতগুলো ইনজেক্টিভ ম্যাপিং, কতগুলো সাবজেক্টিভ ম্যাপিং, এগুলো পড়বে। আর কোন ম্যাপিং কীরকম হচ্ছে, কার ইনভার্স কি, কাকে কনস্ট্যান্ট ম্যাপিং বলা হয়, কাকে আইডেন্টিটি ম্যাপিং বলা হয়, দেখবে সব কিছু আলোচনা করা আছে। এই যে লেকচারগুলোর মধ্যে, 5টা লেকচারের মধ্যে A to Z সব কিছু আলোচনা করা আছে। সেট রিলেশন ম্যাপিংটা কেন আগে পড়তে বলছি, সেট রিলেশন ম্যাপিং যদি আগে পড়ো তাহলে আর কোনো সমস্যা হবে না কোনো কিছু বুঝতে। কারণ ম্যাথমেটিক্সের বেস দুটো জিনিস, একটা হচ্ছে জিওমেট্রি, একটা হচ্ছে সেট। সেট রিলেশন ম্যাপিং আর জিওমেট্রি বা ফাংশন, এই জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সেট রিলেশন ম্যাপিং এর পর চলে আসবে গ্রুপ থিওরি। আমরা লাইভ করিয়েছি, যাদের আমার সাথে সাথে যারা চলছো তাদের দেখবে গ্রুপ থিওরি লাইভ হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। গ্রুপ থিওরি নাম্বার 6 সেখান থেকে 14 নম্বর অবধি পড়ে নিতে হবে। খুব সহজ জিনিস আছে, 9-10 সিলেবাসে বলছি। 9-10 সিলেবাস কমপ্লিট। কিছু রিং থিওরি আছে, রিং ফিল্ড একদম সহজ। গ্রুপ থিওরি যদি ঠিকঠাকভাবে পড়ো তাহলে রিং ফিল্ড বেশি সময় লাগবে না, 7-8 দিনের মধ্যে হয়ে যাবে। বুঝতে পেরে গেছে? 7-8 দিনের মধ্যে যাদের করা আছে তাদের আরেকবার 2-1 দিন রিভিশন দিবে, 2 থেকে 3 দিন রিভিশন দিতে, 2 থেকে 3 দিন। আমি আশা করি, আমি মে মাস থেকে তোমাদের বলেছিলাম 3 মাস হাতে যদি সময় পাও, তাহলে 3 মাসের হিসাব যদি ভাবো, তাহলে 7-8 দিন করে করে 90 দিন, 90 দিন আমাদের 10টা পোর্শন, 9 দিন করে সময় পাবে। 7 দিন করে পড়বে, 2 দিন করে রিভিশন। বুঝতে পারে গেছে? করতে হবে, না পড়লে তো হবে না। আচ্ছা, যারা 11-12 দেবে তাদের ক্ষেত্রে একটু এক্সট্রা সিলেবাস আছে, হোমোমরফিজম, আইসোমরফিজম, এগুলো সব দেওয়া আছে। তো সব কিছু রেডিমেড একদম, খালি পড়তে হবে তোমাদের, না পড়লে তো কিছু করার নেই। নেক্সট আমাদের কি করতে হবে, তাহলে কি বললাম, প্রথমে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। আমি যেটা বলছি সেটা শুনবে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার পর চলে আসবে লিনিয়ার অ্যালজেব্রা।
এই যে আমাদের লিনিয়ার অ্যালজেব্রা এখন লাইভ ক্লাস চলছে। লিনিয়ার অ্যালজেব্রা আমাদের লাইভ ক্লাস চলছে। লিনিয়ার অ্যালজেব্রা ক্ষেত্রে 9-10 আমরা 6টা লেকচার নিয়েছি, আরও চলছে। আর যারা যারা আমার ফুল কোর্স কিনে নিয়েছো তাদের তো আছেই, তাদের তো সবই দেওয়া আছে, লিনিয়ার অ্যালজেব্রা পুরো একদম A to Z সব দেওয়া আছে, সেটা পড়ো। কেন বলছি, কারণ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্ষেত্রে ফিল্ড যখনই পড়বে সেটার ইউজ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাতে আছে, তার ফলে লিনিয়ার অ্যালজেব্রা 3 নম্বর। তাহলে ক্লাসিক্যাল হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল, লিনিয়ার হয়ে গেল, 3টে পোর্শন যদি করে নাও, পিওরের একটা 100%-এর মধ্যে 75% পোর্শন কমপ্লিট। আমি কেন পিওরে বেশি জোর দিচ্ছি, কারণ আমার স্টুডেন্টরা বারবার করে জানো যে স্যার বারবার করে বলে এসছে অ্যাপ্লাইডের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন সহজ, করতে সময় লাগে। জিওমেট্রির ক্ষেত্রে 2D 3D সহজ, করতে সময় লাগে। তাহলে এই যে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন 2D 3D বা ধরো যখন আমি ডিনামিক্স বা ধরো ডিফারেনশিয়াল ইকুয়েশন, বিশেষ করে নিউমেরিক্যালের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আছে, সেগুলো করতে যখন সময় লাগবে তাহলে আমি সময়টা বাঁচাবো কোথায়? আমাকে 60টা কোশ্চিনের ক্ষেত্রে 90 মিনিট সময় লাগবে, তাহলে প্রত্যেকটা কোশ্চিনের ক্ষেত্রে আমি 1 থেকে 1.5 মিনিট। তো সেই ক্ষেত্রে আমাকে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে 3-4 মিনিট লেগে যায়, তাহলে আমি কটা কোশ্চিন করতে পারবো, তাই না? আমি তো 15-20টা কোশ্চিন তো করলে হবে না, আমাকে তো চাকরি পেতে গেলে তো আমাকে মোর দ্যান 30, 35, 40 করতে হবে, সেটা ডিপেন্ড করছে কোশ্চিন কিরকম হচ্ছে। তো আমাদেরকে পিওর পোর্শনটা ভালো করে পড়তে হবে, কারণ পিওরে দেখবে 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে যায়। যদি জানা থাকে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। যাই হোক, তাহলে এইটা করবে, ঠিক আছে? নেক্সট লিনিয়ার অ্যালজেব্রাটা করবে। তাহলে এই 3টে জিনিস খুব তাড়াতাড়ি, আমি বলছি খুব তাড়াতাড়ি। আর যখন এই 3টে জিনিস করে নেবে, কনফিডেন্স পেয়ে যাবে। এবং আমার যারা প্রথম থেকে কথা শুনে আসছো মে মাস থেকে, তাদের প্রথমেই বলে দিয়েছি 3টে জিনিস করে নিতে। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি, এবং দেখবে আমি ইউটিউবে এর আগেও ভিডিও ছেড়েছি যে এই পোর্শনগুলো করবে, অ্যালজেব্রাগুলো, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট, লিনিয়ার। অ্যালজেব্রা করার পর ক্যালকুলেশন অনেকের ভয়, অ্যানালিসিসে অনেকের ভয়, ছেড়ে দাও। কিছুদিন পর কি করবে? ভেক্টর অ্যালজেব্রা একদম সহজ জিনিস। ভেক্টর অ্যালজেব্রা একদম সহজ জিনিস। ভেক্টর সবাই জানে। আমার টোটাল 12টা ক্লাস আছে, 12টা ক্লাসে আমি আরো অনেক কিছু এক্সট্রা আলোচনা করেছি, অনেক কনসেপ্ট দিয়েছি, দেখবে ভালো লাগছে। কার্ল, ডাইভারজেন্স, এগুলো 9-10 সিলেবাসে নেই, ছেড়ে দিতে পারো। এখানে আমি টোটাল সব কিছুর সিলেবাসই আমি আলোচনা করেছি। ভেক্টরের ক্ষেত্রে খুব সহজ জিনিস, এবং ভেক্টরটা পারা যায়, কারণ ভেক্টরটা তোমরা 11-12 ফিজিক্সে করেছো, ম্যাথে করেছো, সব জায়গায় করেছো। ভেক্টর খুব সহজ জিনিস। ভেক্টরটা 4টে পোর্শন কমপ্লিট। আচ্ছা, যদিও মনে হতে পারে স্যার এত তাড়াতাড়ি বলছে কমপ্লিট, হ্যাঁ করতে পারো, মানে এগুলো তাড়াতাড়ি হবে, মানে আমি বলে দিলে মানেই কমপ্লিট না, কিন্তু তোমাকে পড়তে তো হবেই তোমাদের। তাহলে আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়ো না, তাহলে আমি সব থেকে ইজি পোর্শনগুলো আগে পড়তে বলছি, তাহলে এই পোর্শনগুলো আগে পড়বে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জিওমেট্রি। এবার জিওমেট্রি কিন্তু করতে সময় কম বেশি লাগে, হ্যাঁ প্রত্যেকটা অঙ্ক করতে বেশি সময় লাগে। এবং আমার তো ফান্ডা জানোই যে আমি বলে দিই উত্তর মুখস্থ, আমার ছাত্রদেরকে উত্তর মুখস্থ করিয়ে দিই। উত্তর মুখস্থ না জানলে বা না করতে পারলে কিন্তু চাকরি হবে না। আমি আজ থেকে না, প্রথম দিন থেকে, এবং জবের থেকে আমি পড়ানো শুরু করেছি, সেই 4-5 বছর থেকে অনলাইনে এসেছি, তখন থেকে বলেছি উত্তর মুখস্থ করতেই হবে। এবং আমার মাদ্রাসার ছাত্রছাত্রীরা উত্তর মুখস্থ করে কিন্তু অনেকে চান্স পেয়েছে রিটেনে, ইন্টারভিউতে এখন রেজাল্ট বেরোয়নি। যাই হোক, তো এখানেও দেখো সব কিছু 2D 3D সব আলোচনা করা আছে, ঠিক আছে? প্রচুর লেকচার আছে, 13টা অব্দি লেকচার আছে। তারপরে আমরা এখন প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা দিনে, 2D 3D প্র্যাকটিস করাচ্ছি। যারা আমার লাইভ ক্লাস করে তারা জানো, দেখো প্র্যাকটিসে অলরেডি 46টা ক্লাস হয়ে গেছে, এরপর আরও 2D 3D হবে। তাহলে এই ধরনের জিনিসপত্রগুলো সব করতে হবে। তাহলে 5টা পোর্শন, তাহলে এই 5টা পোর্শন যদি তুমি করে নিতে পারো না, অনেকটা হালকা হয়ে যাবে। এবং আমার কথা যদি কেউ শুনতে প্রথম থেকে, তাহলে আমি প্রথমেই বলেছি 5টা পোর্শন মে মাস থেকে করে নিতে। আজ অব্দি হয়ে যেত, আজ অব্দি হয়ে যেত। 50 দিন এখনো, মানে মেয়ের 3 তারিখ থেকে, সরি 27 তারিখ থেকে মনে হয় মেয়ের ইয়ে বেরিয়েছিল, তো রেজাল্টটা বেরিয়েছিল হয়তো এপ্রিলে, ওই কোর্টের ইয়েটা, সেখান থেকে যদি শুরু করতে, বা মেয়ের 27 তারিখে যদি শুরু করতে, তাও কিন্তু এই 50 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই 5টা পোর্শন হয়ে যেত। আর 5টা পোর্শন হয়ে গেলে না, ভয় অনেক কমে যেত, অনেক কমে যেত, অনেক কনফিডেন্স পেতে। এবং এগুলোর কিন্তু মক টেস্ট আমি নিচ্ছি পাশাপাশি। যাই হোক, তাহলে এই হচ্ছে 5টা পোর্শন। কি কি বললাম? সবার আগে হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তারপর লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে ভেক্টর, তারপরে 2D 3D জিওমেট্রি, 5টা পোর্শন। এইবার কি করবে? এইবার আমরা চলে আসব ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অনেকে খুব ভয় পায়। কারা ভয় পায়? যাদের প্র্যাকটিস ছুটে গেছে। কেন প্র্যাকটিস ছুটে গেছে? যে স্যার ইন্টিগ্রেশনগুলো না পেরে উঠি না। না, ইন্টিগ্রেশন একটু এসএনদের বই থেকে, 11-12 বই থেকে একটু ছোট্ট করে, সব না, যেগুলো করে দেওয়া আছে, যেগুলো ওয়াট এক্সাম্পল, সেগুলো একটু করে নাও, আর ফর্মুলাগুলো মুখস্থ করে নাও। বেশি সময় লাগবে না, একদিনে হয়ে যাবে, কারণ ওগুলো সব জানা জিনিস, সব জানা জিনিস। এবং যারা স্কুল টিচার, বিশেষ করে 9, 10, 11, 12 যারা পড়ান, 11-12 এর ক্ষেত্রে তো ওদেরকে করাতেই হয়, তার ফলে এগুলো কিন্তু সহজ। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু
খুব সহজ জিনিস এবং সিলেবাসটা খুব ছোট্ট। ডিফারেনশিয়াল ইকুয়েশনে 10টা লেকচারের মধ্যে হয়ে গেছে, তার মধ্যে 9-10 ক্ষেত্রে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, ইউনিকনেস, এক্সিস্টেন্স এগুলো নেই। এটা আমার 11-12-এর লাস্ট দুটো তিনটে, যেগুলো জায়গায় অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আছে, ইউনিকনেস, এক্সিস্টেন্স, দুটো লেকচার বাদ দিয়ে দিবে, তাহলে 7-8টা লেকচারের মধ্যে হয়ে যাবে। এবং দেখো অনেক অঙ্ক ডিফারেনশিয়াল ইকুয়েশনে, এই যে অনেক অঙ্ক, প্রচুর এমসিকিউ সব করা আছে, 1 2 3 4 5 6 6টা ক্লাসে অন্তত 100 থেকে 150 খানা এমসিকিউ করা আছে। প্লাস তোমাদের তো আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, মক টেস্ট চলছে, সেখানেও তো আরও কোশ্চিন পাবে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন 6 নম্বর করে নাও। ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে আমি এইভাবে বলছি, এবং মানে চেষ্টা করবে যে সব কিছু করার, সব কিছু করে না গেলে না হয় না, তুমি প্রথমেই পিছিয়ে যাবে। প্রত্যেকটা পোর্শন থেকে কোশ্চিন আসবে, তার ফলে আমাকে যতটুকুই হোক, মানে অনেকে বলতে পারো স্যার কোন কোন চ্যাপ্টার বাদ দিব, সেগুলো বাদ দিতে পারো। যেমন আমি বলে দেবো ক্যালকুলাসের ক্ষেত্রে বিশেষ করে, আমি বলছি, তাহলে 6টা পোর্শন হলো, 6টা পোর্শন হওয়ার পর আমি তারপরে তোমরা এলপিপি আর নিউমেরিক্যাল এটাও ধরতে পারো, এলপিপি, নিউমেরিক্যাল, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলাস, এই পোর্শনগুলো বাকি আছে, ডিনামিক্স, এগুলো একটু টাফ পোর্শন। হ্যাঁ, তো এই পোর্শনগুলো তো করতে হবে। ধরো ক্যালকুলাসের ক্ষেত্রে আমি বলবো, সরি ক্যালকুলাস ব্যাচ 8-এ হয়নি, আমরা ব্যাচ 6-এ ঢুকে যাই। হ্যাঁ, তাহলে আরো ভালো করে বোঝাতে পারবো। ইয়েস, ব্যাচ 6, এরা আমার সব ফুল কোর্স কিনে নিয়েছে, এরা ব্যাচ 6-এ সমস্ত স্টুডেন্টরা যারা আছে সব ফুল কোর্স, এবং আমি বলবো বারবার করে ফুল কোর্সটা সবাই নিয়ে নাও। এখনো যেই সমস্ত স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট আছো, বেশিরভাগ স্টুডেন্টই 80% স্টুডেন্টই ফুল কোর্স নিয়ে নিয়েছে, তারা কিন্তু তোমাদের থেকে অনেকটা এগিয়ে যাবে, সব কিছু পড়ছে। আর তোমরা শেষ করতে পারবো কি পারবো না সেই নিয়ে কিন্তু বসে আছো, পড়ছো না। তাহলে পড়তে হবে এবং শেষ করার চেষ্টা করে মানে ফুল সিলেবাস নিয়ে যাও, ফুল সিলেবাস না নিয়ে গেলে হবে না। ওকে, তাহলে এখানে দেখো, ইয়েস, আমরা ক্যালকুলাসে চলে যাই। ওকে, ক্যালকুলাস, ক্যালকুলাসের ক্ষেত্রে দেখো 9-10-এর যে পোর্শনটা আছে সেখানে রিয়াল অ্যানালিসিস আছে। রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে যদি তোমার মনে হয় যে স্যার আমি রিয়াল অ্যানালিসিস পারছি না বা রিয়াল অ্যানালিসিস খুব অসুবিধা হচ্ছে, তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে না, রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে সিকোয়েন্স এইটা করে যাবে, সব করার দরকার নেই। যারা আমাকে অনেকে জানতে চেয়েছো, সিকোয়েন্স করে যাবে, লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি, ব্যাস, দরকার নেই আর কিচ্ছু, আমি বলছি আর কিচ্ছু দরকার নেই। যারা একদম করে যাবে না তাদেরকে বলবো এই জিনিসগুলো একটু পড়ে যাও, এর বাইরে দরকার নেই। যদি সময় না পাও দরকার নেই, সময় পেলে তো সবই দরকার, কিন্তু যদি সময় না পাও দরকার নেই, একদম রিয়াল অ্যানালিসিসে এর বাইরে আর দরকার নেই। ওকে, নেক্সট, ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, খুব বেশি কোশ্চিন আসে না, 1-2টো আসে, করলে করতে পারো, না হলে ছেড়ে দাও। যারা একদম প্রিপারেশন নেই তাদের ক্ষেত্রে বলছি, কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রেশনগুলোই আছে, দেখো 8খানা ভিডিও আছে, একটা একটা করে করবে, বুঝতে খুব সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। আর ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ট্যানজেন্ট, কার্ভেচার, এই ধরনের জিনিসপত্রগুলো আছে, এক্সট্রিম ভ্যালু, ঠিক আছে, এগুলো সব একটু করে নিতে হবে। এগুলো কিন্তু সহজ। রিয়াল অ্যানালিসিসটা অসুবিধা হতে পারে, রিয়াল অ্যানালিসিসটা সিকোয়েন্স করে যাও, লিমিট করতে বেশি পসিবল বেশি থেকে আছে, তার বাইরে থেকে যা আসবে না সেটা আসবে কম আসবে। ক্যালকুলাস পোর্শনটা করতে হবে, কিন্তু ক্যালকুলাস ছেড়ে যেও না, বারবার করে সবাইকে বলছি ক্যালকুলাস কিন্তু ছেড়ে যেও না। অনেকেই বলছে স্যার ক্যালকুলাসটা ছেড়ে দেবো, না, না ছাড়ার থেকে এই পোর্শনগুলো পড়ে নাও, আমি বলছি হয়ে যাবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে এলপিপি, খুব সহজ জিনিস, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। এলপিপি অনেকগুলো লেকচার আছে, তার মধ্যে আমি বেশি জোর দিয়েছি এলপিপির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি বলবো গ্রাফিক্যাল মেথড বলে একটা মেথড আছে, সেই মেথডটা করবে, ঠিক আছে, এলপিপির ক্ষেত্রে গ্রাফিক্যাল মেথড। হ্যাঁ, কারণ এই মেথডটার ক্ষেত্রে বুঝতে পারলে খুব সহজ। আর এক্সট্রিম পয়েন্ট আর কনভেক্স সেট, এই জায়গাগুলো পড়ে যাও, মানে বিএসসিতে যেগুলো পড়তে না সেগুলো কিন্তু এখন দরকার নেই, বিশেষ করে সিমপ্লেক্স মেথড, ওগুলোর অঙ্ক দরকার নেই, শুধু একটু থিওরি দেখবে। আর বেসিক ফিজিবল সলিউশন, বিএফএস, এই জিনিসগুলো আমাদের দরকার। হ্যাঁ, আর কি করবে, ডুয়ালিটি থেকে কিছু অঙ্ক করবে, খুব সহজ। আর ট্রান্সপোর্টেশন আর অ্যাসাইনমেন্টের সূত্রগুলো মানে বেসিক ভেরিয়েবল কত হবে, ট্রান্সপোর্টেশন আর অ্যাসাইনমেন্ট, সলিউশন কখন থাকে না থাকে, এই জিনিসপত্রগুলো আমি দেখবে সব করিয়ে দিয়েছি, এগুলো সব করতে হয়, বাকি না পড়ে গেলেও চলবে। কিছু সিমপ্লেক্স টিমপ্লেক্স কিছু দরকার নেই, সিমপ্লেক্স, টুপ্লেক্স, বিগ এম, এগুলো দরকার নেই, এগুলো মেথড দরকার নেই, একদমই দরকার নেই, এগুলো করতেই যাবে না। ওকে, তাহলে এই গেলে হচ্ছে আমাদের এলপিপি, খুব সহজ জিনিস, করতে পারো। আজ এলপিপির পর, ঠিক আছে, এলপিপির পর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের পর
প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স আরেকটা পোর্শন। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে স্যার কী করে যাব, অনেকে আমাকে বলে। তো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সে দেখো মোটামুটি 14টা লেকচার আছে, তার মধ্যে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি সবই আছে, সবই আমি আলোচনা করে দিয়েছি। অ্যাসাইনমেন্ট আছে, মক টেস্ট আছে, সবই আছে। মক টেস্ট তো আরও আছে, আমরা তো নিচ্ছি। তো এর মধ্যে প্রথমে হচ্ছে ডেফিনেশনটা পড়ে যাবে, মানে বিভিন্ন ধরনের কার্ডসের অঙ্ক, ডাইজের অঙ্ক, এই জিনিসগুলো থেকে কিন্তু অঙ্ক আসে। আর কি করে যাবে, আর করে যাবে যেটা, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমি দেখবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়িয়ে দিয়েছি, এটা কিন্তু দরকার। ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সানটা অতটা আসে না, বাইনোমিয়ালটা বেশি আসে। তার ভ্যারিয়েন্স কি, এক্সপেকটেশনের অঙ্ক, মিন কি। আচ্ছা, আর কি কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা, ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিজ, হ্যাঁ প্রবাবিলিটির প্রপার্টিসগুলোই, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ বাই বি দেখবে কন্ডিশনালের ক্ষেত্রে, এই ধরনের জিনিসপত্রগুলো। তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি। বাকি যদি মনে হয় যে না স্যার হলো না, ছেড়ে দিতে পারো। তবে আমার মতো করে চলতে গেলে আমি সব আলোচনা করে দিয়েছি, সব কিছু ডিসকাস করে দিয়েছি, সমস্ত কিছু পেয়ে গেছো। ঠিক আছে, সব কিছু আমি আলোচনা করে দিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এই গেল হচ্ছে বিষয়, এটা প্রবাবিলিটি আর ইয়ে। এইবার চলে আসি নিউমেরিক্যাল, আরেকটা সহজ জিনিস। নিউমেরিক্যালটা আমি প্রথমেই করতে বলবো, ঠিক আছে, আমি ছুটে গেছে, কিন্তু নিউমেরিক্যাল হচ্ছে সহজ জিনিস, প্রথমেই করতে বলবো। নিউমেরিক্যালটা কিন্তু খুব সহজ, নিউমেরিক্যালটা না প্রথমেই করো। ঠিক আছে, নিউমেরিক্যাল, নিউমেরিক্যাল কোথায় গেল, নিউমেরিক্যাল, ইয়েস। নিউমেরিক্যালে কি কি করবে, যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের ক্ষেত্রে বলবো, দেখো টোটাল এখানে অনেকগুলো লেকচার আছে, 11 অব্দি লেকচার আছে, কি কি করবে। ঠিক আছে, নিউমেরিক্যালের ক্ষেত্রে করবে হচ্ছে প্রথম চ্যাপ্টারটা মানে এরর। এই এররগুলো থেকে কোশ্চিন আছে, বা সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে, ডেসিমাল ফিগার কটা আছে, এই ধরনের জিনিসপত্রগুলো করতে হবে। নেক্সট হচ্ছে সম্পর্ক, কিসের সম্পর্ক, বিভিন্ন ধরনের অপারেটরগুলো, কি কি অপারেটর আছে দেখবে, ডেল্টা অপারেটর, ন্যাবলা অপারেটর, শিফটিং অপারেটর, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর কি করবে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দুটো মেথড আছে, কি কি দুটো মেথড আছে, একটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল, একটা হচ্ছে সিমসন 1/3, ব্যাস। আর নিউটন র্যাপসন। বাকি যদি কিছু না পড়তে চাও চলবে। এই পোর্শনগুলো থেকে বেশি কোশ্চেন আছে। দেখো আমি যেটা বলছি সেটা কিন্তু একটা খুব মানে ছোট করে, যারা যারা অসুবিধা আছে, যাদের এখনো সিলেবাস কমপ্লিট হয়নি বা স্যার পারবো না, তাদের ক্ষেত্রে বলবো করে যাও। আর যারা সব পড়ে যাবে তাদের তো খুবই ভালো। তবে হ্যাঁ, এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চিন আসে আমার মতে বেশি কোশ্চিন আসে। ঠিক আছে, তাহলে নিউমেরিক্যাল কিন্তু খুব সহজ। নিউমেরিক্যালটা যদি তাড়াতাড়ি পড়তে পারো না, আমি বলবো নিউমেরিক্যালে অসুবিধা হয় না। নিউমেরিক্যালটা খুব সহজ জিনিস, এবং নিউমেরিক্যালটা কিন্তু করে যাও। ঠিক আছে, তো ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, এগুলো আছে, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন আছে, ফিক্সড পয়েন্ট ইটারেশন আছে, বাইসেকশন আছে, আরও অনেক কিছু আছে সিলেবাসে, কিন্তু আমি ছোট করে বললাম যে এই জিনিসগুলো যদি করে যেতে পারো অনেকটাই কিন্তু কোশ্চিন অ্যান্সার করতে পারবে। এবার যেটা আছে সেটা হচ্ছে ডিনামিক্স। ডিনামিক্স আমি লাইভ করাবো, ডিনামিক্স। আমার এখানে কোর্সে আছে সবই, যারা ফুল কোর্স কিনে নিয়েছো তারা তো সবই দেখছে, তারা তো আর আমার অপেক্ষায় বসে নেই। কিন্তু কিছু ছাত্রছাত্রী এখনো আমার জন্য ডিনামিক্সটা ছেড়ে রেখেছে, বলছে স্যার আমরা বুঝতে পারছি না, আপনি যখন ডিনামিক্সটা করাবেন লাইভ ক্লাস তখন আমরা করব, ছেড়ে দাও আমার সাথে করো। ডিনামিক্সের টোটাল আমি 12টা লেকচার এখানে মনে হয় আছে, আমি এই লেকচারগুলো আবার করাবো, এবং আমি চেষ্টা করব আরও সহজভাবে তোমাদের জন্য বোঝানোর। কারণ তোমরা যেহেতু বলেছো স্যার একদম ডিনামিক্স জানি না, আমি সবসময় আমার ছাত্রছাত্রীদের বলি ফুল সিলেবাস কভার করে যাও যতটা পারো, একটু ছোট করে যাও কিন্তু ফুল। কারণ একটা পোর্শন ছেড়ে গেলে, ধরো ডিনামিক্স ছেড়ে গেলে, তাহলে কি হলো, 6টা থেকে 7টা কোশ্চেন আসবে, তুমি 60-এর মধ্যে 53, এবার 53-র মধ্যে আবার ধরো কিছু একটা ছেড়ে গেলে 45, তাহলে এইভাবে 45-এর মধ্যে লড়তে পারবে না। কেন, কারণ সব তো পারবে না, তার মধ্যে থেকে অনেক কোশ্চেন আছে যেগুলো করতে পারবে না, ওর মধ্যে সব কমন পাবে না। তো তার ফলে যে 60-এ 60 করে যাবে, তো অনেকটা অ্যাডভান্টেজে থাকবে না। তো তার ফলে সব কিছু করে যাও, কোনো কিছু ছেড়ে যেও না। যদি খুব অসুবিধা হয় কোনো একটা পোর্শন ছেড়ে গেলে কিন্তু। আর ডিনামিক্সের মানে একটা কথা মনে রাখবে, যেই পোর্শনটা সব থেকে কঠিন হয় না, সেই পোর্শনের কোশ্চিন সোজা হয়। মানে আমি যখন কম্পিটিটিভ এক্সাম দিতাম, আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধব ডিনামিক্স করতো না, এবং ডিনামিক্স থেকে সব থেকে সহজ কোশ্চেনগুলো আসতো। তো আমি বলতাম যে সব থেকে সহজ কোশ্চেনগুলো ডিনামিক্সে আছে, বলছে আমি তো জানি না। তো বলছে এগুলো পড়া তো দরকার নেই, এগুলো জাস্ট একবার উপর থেকে পড়ে গেলেই হয়। এটা হতো ক্যালকুলাসেও, অ্যানালিসিসেও সব থেকে সহজ কোশ্চেন আছে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সব থেকে সহজ কোশ্চেন আছে। কিন্তু যারা পিওর পড়ে না, তারা ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন 2D 3D ওগুলো থেকে গাদাগুচ্ছের কঠিন কঠিন কোশ্চেন, আর ওগুলো সব লেন্দি কোশ্চেন, ওগুলো সলভ করছে। আর পিওরের ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। তাহলে দেখো এই হচ্ছে আমার ফুল জিনিস। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এগুলো সবই তো তোমরা পেয়ে যাবে। যারা ফুল কোর্স কিনে নিয়েছো তারা তো ব্যাচ 6 আমি অ্যাড করে দিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছো, সব পেয়ে গেছো, কোনো অসুবিধা নেই। দু একটা পোর্শন যেগুলো অ্যাসিমটোড বা এই ধরনের পোর্শনগুলো কিছু আছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে, রিমান ইন্টিগ্রেশন, সেগুলো আমি বলেছি যে এর মধ্যে আমি শেষ করে দেবো সব কিছু। আর মক টেস্ট ব্যাচ 8-এর ক্ষেত্রে আমরা কিন্তু, আচ্ছা প্র্যাকটিস ব্যাচে যারা আছো তারা তো প্র্যাকটিস করছোই, তাদেরও সব কিছু আছে। হ্যাঁ, ব্যাচ 8 আমি ঢুকে যাই আরেকবার। তো ব্যাচ 8-এর ক্ষেত্রে
দেখো আমি আরেকবার ভিডিওসে বলি, যদিও এখন সময় নেই, কিন্তু দেখো আমি এই ডিটেলস ক্লাস আমার ইউটিউবে বিএসসির যত ভিডিও আছে এগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, তোমাদেরকে সব দিয়ে দিয়েছি। বিএসসির ছেলেমেয়েরা এগুলো সব মেম্বারশিপ নিয়ে নিচ্ছে, সব কিছু গ্রাফ থিওরি, রিং থিওরি, টপোলজি, যদিও এগুলো লাগবে না, আমি সব দিয়ে দিয়েছি তোমাদের, তোমাদের যা ইচ্ছে তোমরা করো, তোমরা নিজেদের মধ্যে খালি পড়ো সব কিছু। কারণ লাইভ ক্লাসে 2-3 মাসের মধ্যে সম্ভব না। হ্যাঁ, যারা আমার আগেকার ব্যাচের স্টুডেন্ট তাদের তো সব কিছু শেষ সিলেবাস, তাদেরকে প্র্যাকটিস ব্যাচে আমি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যারা নতুন স্টুডেন্ট তাদেরকে আমি সব কিছু দিয়ে দিয়েছি, সব কিছু। রিয়াল অ্যানালিসিস 2 এর মধ্যে দেখো রিম্যান ইন্টিগ্রেশন সব আছে, প্রচুর ভিডিও, টোটাল 40-41টা ভিডিও আছে এখানের মধ্যে, শেষ হবে না। ইমপ্রপার ইন্টিগ্রেশন, রিম্যান ইন্টিগ্রেশন, 16টা 15 নম্বর লেকচার, রিম্যান ইন্টিগ্রেশন 16টা লেকচার। তাহলে সময় যদি পেতে তাহলে সব কিছু করতে পারতে, কিন্তু সময় কম, আমি গুছিয়ে তোমাদের জন্য করে দিচ্ছি অনেকটা। আচ্ছা, এবার টেস্টে চলে আসি। আমাদের দেখো এই মক টেস্টগুলো অলরেডি কিন্তু আমরা নিচ্ছি, এবং যে কোনো সময় এই মক টেস্টগুলো দিতে পারবে, যে কোনো সময় তুমি গেলে লিঙ্কে ক্লিক করলে, ধরো আমরা এখন কি নিচ্ছি, আমরা এখন ভেক্টর অ্যালজেব্রা, তারপরে জিওমেট্রি, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এই যে তারপর সরি আরও আছে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, এগুলো অনগোয়িং চলছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক, নিউমেরিক্যাল, এলপিপি, হ্যাঁ এগুলো সব চলছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক, নিউমেরিক্যাল, এলপিপি, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা, জিওমেট্রি, সব কিছুর উপর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা শেষ হয়ে গেছে, আমি দিয়ে দিব, সেটেলেশন ম্যাপিং শেষ হয়ে গেছে, দিয়ে দিব। এরপর অ্যানালিসিস আমি তো শিডিউল করে দিয়েছি যে আর কি মক টেস্ট নেবো। তাহলে এই ধরনের সব মক টেস্টগুলো কিন্তু সব পেয়ে যাবে, সমস্ত মক টেস্ট সব কিছু পেয়ে যাবে, এবং এরপর কিন্তু আমরা ফুল মক টেস্ট নেওয়া স্টার্ট করবো। নেক্সট উইক থেকে আমরা কিন্তু 60 মার্কের ফুল মক টেস্ট। তবে হ্যাঁ, যাদের সিলেবাস এখনো শেষ হয়নি তারা পরের দিকে দিয়ে দিতে পারো, মানে মক টেস্ট ফুল দেওয়ার জন্য না 1.5 ঘন্টার মধ্যে একদিনে 3টে করে দিতে পারো। পরবর্তীকালে বলছি, তোমার ধরো সিলেবাস শেষ হলো সাপোজ একদম সব কিছু হয়তো সেপ্টেম্বরের 1 তারিখে, তুমি সেপ্টেম্বরের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 3 দিন ধরে বা 4 দিন ধরে 3টে করে মক টেস্ট দিয়ে 12টা মক টেস্ট দিয়ে দাও, ফুল মক টেস্ট। তারপরে এখনই দিতে হবে তার কোনো মানে নেই, এবং সময় থাকবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বুঝতেই পারছো যে টোটাল আমার ব্যাচে এরকম 2000-এর উপর স্টুডেন্ট পরীক্ষা দেবে। তোমার র্যাঙ্ক কততে হচ্ছে তুমি বুঝে যাবে, বা তোমার আরও কি ইমপ্রুভ করা উচিত তুমি বুঝে যাবে। তার ফলে কিছু কিছু মক টেস্ট দিতে থাকো, তুমি কোন পজিশানে আছো, ওয়েস্ট বেঙ্গলে তোমার পজিশান কি, সমস্ত ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা দিচ্ছে, তার মধ্যে তুমি কোন র্যাঙ্কে আছো, তোমার কি পজিশান, তুমি আর কতটা ইমপ্রুভ করতে পারবে, অন্যান্যরা কি কীরকম পাচ্ছে, সেই হিসাবটা কিন্তু একটা পেয়ে যাবে। তার ফলে দেখো নেগেটিভ মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দাও। 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা আছে, তার জন্য প্রিপারেশন নাও। আমি বলে দিচ্ছি ফ্রেশার্সরাও চাকরি পাবে, যারা 2016 তারাও চাকরি পাবে। হ্যাঁ, কিন্তু সবাই না, সব ফ্রেশার্স তো চাকরি পাবে না, সব 2016 ক্যান্ডিডেটও চাকরি পাবে না। 2016 ক্যান্ডিডেটদের 10 নম্বর এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও অনেকে পাবে না, অনেকে পড়াশোনা করছে না, আমার তো অনেক। এবং সব থেকে বড় লেটেস্ট ইনফরমেশন হচ্ছে যে আজকে আমি দেখলাম যে 5,80,000 ফর্ম ফিল আপ করেছে টোটাল, যেটা অনেকটা বেশি হওয়ার কথা ছিল, অনেক কম হয়েছে, তার মধ্যে অনেকে ডবল করেছে। অন্তত আমি যেটা বলছি, আমার অনেক স্টুডেন্ট তারা দুবার করে করেছে ফর্ম ফিল আপ, এবং 80,000-ই ধরো, 5,80,000-এর মধ্যে 80,000 লোকই হয়তো দুবার করে করেছে। 5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তার মধ্যে অনেকে দেয় না, 10% পরীক্ষা দেয় না, ফর্ম ফিল আপ করে দেয়। অনেকেই আছে করে তো দিই, তারপর দেখছি 4.5 লাখ পরীক্ষার্থী, 13,000 জন যারা 2016-র ক্যান্ডিডেট তারা ফর্ম ফিল আপ করেছে, যোগ্য ক্যান্ডিডেট 15,000 আছে। তার মানে যোগ্য 2016-র 13,000 পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে, মানে 2,000 ক্যান্ডিডেট অলরেডি করেনি, কারণ 2,000 ক্যান্ডিডেট তারা পারবে না। আমার এক চেনা পরিচিত আছে, যে বলেছে যে আমি আর পারবো না পরীক্ষা দিতে, কারণ তার ফ্যামিলি হয়ে গেছে, বাচ্চা খুব ছোট, বলছে আমার সম্ভব না। তো এরকম 2,000, 15,000-এর মধ্যে 2,000 অলরেডি প্রথমেই হার মেনে গেছে, তারা মেনে নিয়েছে যে পারবো না। বাকি 13,000-এর মধ্যে কি 13,000 পাবে? তোমরা যে অনেকে আছে ফেসার্সরা যে নেচে বেড়াচ্ছ, এই করেছে, আমাদের আর হবে না, গ্রুপে দুনিয়ার জিনিসপত্র ফার্স্টেটেড মেসেজ করছে, আমাদের আর হবে না, কেন হবে না? 13,000 কি 13,000 পাবে? পাবে না। 13,000-এর মধ্যে খুব বেশি হলে, আমি বলছি খুব বেশি হলে 5-6,000 পাবে, বাকিরা পাবে না। বাকিরা ফেসার্সরা সেখানে ঢুকবে, প্লাস ফেসার্সের আলাদা সিট আছে, ফিমেলদের অনেক সিট আছে, মেয়েদের ক্ষেত্রে তো এবার অনেক বড় সুযোগ। তো তোমরা পড়ে যাও, তোমরা সময় নষ্ট করো না, নেগেটিভ মাইন্ডসেট একদম চিন্তা ভাবনা করো না। আর 2016-র ক্যান্ডিডেট বলো তোমরাও পড়ো, তোমাদেরও পড়ো, তোমরা যদি 10 নম্বর এক্সট্রা পাও, তাহলে সত্যি বলছি এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং এই সুযোগটাকে কাজে লাগাও। বুঝতে পারছি তোমাদের ক্ষেত্রে অন্যায় হচ্ছে, পরীক্ষা দেওয়া সম্ভব না, সবসময় হয় না। একবার পরীক্ষা দেওয়ার পর কেন আমি আমার যোগ্যতা দ্বিতীয়বার প্রমাণ করবো? সঠিক কথা, কিন্তু এখন কিছু করার নেই, কি করবে? আন্দোলন করছো, সবকিছু করছো, কিছু তো লাভ হচ্ছে না। তার ফলে সুযোগটাকে আর নষ্ট করো না, পড়ে যাও, পড়াশোনা করে যাও। ওকে, এটাই আমার বলার ছিল।